আম, বন্ধুরা, আমাদের কথা মতো আমরা এসছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান সাথে সংলাপে সুবীর পর্ব 1। প্রথম পর্বের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আসলে আমাদের এই যে পর্বগুলো সাজানো হবে প্রত্যেকটি সপ্তাহে নির্দিষ্ট যে কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা চলতে পারে, সাথে চলবে অবশ্যই আড্ডা, মজা, গান, গল্প, এবং থাকবেন আপনারা। আপনাদের অভিমত এখানটায় প্রচন্ড জরুরি, কারণ আপনাদের কথা অনুযায়ী আমরা চলবো। আমরা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি আজকে আমাদের সঙ্গে কে রয়েছেন। ছায়া সুনিবিড় শান্তির নীড়, আমাদের যে জন্মভূমি, সেই জন্মভূমির টানেই আমাদের আজ মাটির কাছে ফিরে যাওয়া। মাটি যেমন করে আঁচল পেতে নেয় তার সন্তানকে, ঠিক তেমনি ভাবে আমাদের আজকের অনুষ্ঠানে ঠিক সেভাবেই দুই দুজন মানুষ যাদের জন্মভূমি একই জায়গায়, রায়গঞ্জে, কিন্তু কর্মসূত্রে আমাদের নেশার প্রয়োজনে, আমাদের পেশার প্রয়োজনে, আমাদের জীবনের দরকারে, আমাদের জীবিকার দরকারে হয়তো আমরা ভিন্ন ভিন্ন জায়গায়, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কিন্তু সেটা বড় কথা নয়। কথা হচ্ছে আমাদের মাটির কাছে ফিরে যাওয়া। কথা হচ্ছে আমাদের গানে, গল্পে, আড্ডায় আপনাদের সকলকে নিয়ে একসাথে পথ চলা। তাহলে শুরু হোক আমাদের পথ চলা। কিন্তু আমাদের সঙ্গে কে কে রয়েছেন আমি ঠিক এই মুহূর্তে একটুখানি দেখে নিই, এই মুহূর্তে কেউ এসছেন কিনা। না, এখনো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কাউকে। হ্যাঁ, এসছেন, এসছেন দুজনকে, তিনজন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের যিনি অতিথি, আপনারা সকলেই জানেন, অত্যন্ত রায়গঞ্জের গর্ব, আমাদের সকলের গর্ব। আহ কে বলুন তো? আপনারা জানেন, তন্ময় বিশ্বাস ইতিমধ্যে জি বাংলা সারেগামা পায়, তার নাম সকলের ঘরে ঘরে। আসুন, আমাদের সকলের ঘরের ছেলেকে নিয়ে, আমাদের সকলের ভালোবাসার সুরের মানুষকে নিয়ে, মাটির মানুষকে নিয়ে, ঘরের শিল্পীকে নিয়ে আপনাদের সকলের ঘরে আরেকবার নতুন করে পৌঁছে যাই। ওর পরিচয় দেবার কোনো দরকার নেই, তবু একবার শুধু নামটা উচ্চারণ করা মাত্র আপনারা সকলেই ধরে নিয়েছেন আমাদের সাথে আজ রয়েছে তন্ময় বিশ্বাস। আমি আমাদের আজকের গ্রিন রুম থেকে তাকে ডেকে নিলাম আমার সাথে। তন্ময়, কেমন আছিস বল? হ্যাঁ, আমাদের আন্তঃসম্পর্কের নিরিখে যেভাবে আমরা তুই করে কথা বলি সেইভাবেই আমরা বাক্যালাপ চালাবো। আসলে তো একটু আড্ডার সেশন মূলত, আর সেই আড্ডার সেশনে আমাদের সঙ্গে সুরের কথা হবে, গল্পের কথা হবে, অবশ্যই গানের কথা তো হবেই। তো আজকে যে কথা বলতে চাই প্রথমে সেটা হচ্ছে যে আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন এই কারণেই যে আজ হেমন্ত আমি মুখোপাধ্যায়। হ্যাঁ, বল। সেটা হচ্ছে যে আহ, উত্তরবঙ্গের সমস্ত মানুষ, হুম, উত্তরবঙ্গের 6টি জেলা, হুম, উত্তরবঙ্গের সমস্ত মানুষকে আমার অনেক শ্রদ্ধা, নমস্কার, প্রণাম এবং ভালোবাসা। হুম। আর আমরা যেহেতু উত্তরবঙ্গের একটি জেলার, দুজনে একই জেলা, ঠিক ঠিক। তোমাকে দিদি নাম এরকম একটা উদ্যোগ করার জন্য তোমাদের সত্যি খুব ধন্যবাদ। না, সে তো অবশ্যই। অবশ্যই ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকে রয়েছেন, আর্য মিত্র রয়েছেন। আমি নামগুলো বলে দিচ্ছি কে রয়েছেন। আহ কে কা গোস্বামী, অনেকেই ওয়াচ করছেন ইতিমধ্যে। মৃণাল রায় দেখছেন, মিঠুন দত্ত দেখছেন, তপনদা দেখছেন, আরো অনেকে দেখছেন। তাদের সকলের কথা বা কমেন্টস আমি আসবো, কিন্তু তার আগে যে কথা বলছিলাম তন্ময়, যে আজ একটি হ্যাঁ, বিশেষ দিন এই কারণেই যে আমাদের এই বাংলা তো বটেই, ভারতবর্ষের সুরের সঙ্গীতের সুর সম্রাট, সঙ্গীত সম্রাট বলতে গেলে হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষ হুম, পূর্তি। স্বাভাবিকভাবেই হুম, আজকে যেহেতু তুই সুরের ছেলে, সেই জন্য সুর যখন যার কণ্ঠেই আছে, সে তো অবশ্যই আমার মতো, তোর মতো আরো অনেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে শুনে ছোট থেকে বড় হয়েছে। তো আমাদের, যদিও তুই মূলত একেবারেই লোকগান পরিবেশন করিস সকলের সামনে, তার সঙ্গে অনেক ধরনের গান পরিবেশন করতে হচ্ছে, কিন্তু ভালোবাসার জায়গা অবশ্যই লোকগান। কিন্তু এমন কি কোনো গান গাওয়া যেতে পারে আজকের এই বিশেষ দিনে, যা আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা দুজনে মিলে সকলকে নিয়ে শ্রদ্ধা জানাতে পারি সেই সুর সম্রাট, সঙ্গীত সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের চরণে? হতে পারে তেমন কোনো গান? হ্যাঁ, আসলে হেমন্ত মুখোপাধ্যায় আমাদের ইন্ডাস্ট্রিকে এমন একটা জায়গায়, এমন প্রচুর এত এত গান উপহার দিয়েছেন। হুম, সেটা একটা লেজেন্ড মানুষ। আহ, হুম, লোকগানের সুরের বটে, কিন্তু লোকগানের মানুষ হিসেবে হেমন্ত হুম, মুখোপাধ্যায়ের গান আহ, আমি গাওয়ার কথা আহ, ভাবিনি কোনোদিনও। কিন্তু ঘটনা হচ্ছে হুম। আহ, তার গানের যে, মানে কি বলবো, মডুলেশন থেকে বিস্তার, শুরু করে গভীরতা, বিস্তার। হুম, হুম, অসাধারণ। সেটা আমি
মানে কি বলবো, মানে ওই হয় না যে মানুষকে সবকিছু করতে হয় কোনো না কোনো একটা সময়ে। তো ঠিকই। সেই সময়টা আমার হয়েছিল। তো হুম, সেই সময় আমি শিখছিলাম। তো হুম। আমি সেটা আমার জানা গান, তোমারও জানা গান, আচ্ছা, 'জীবনপুরের আচ্ছা, আচ্ছা, পথিকরে ভাই'। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো অসাধারণ। মানে পলাতক ছবির গান। হ্যাঁ, পলাতক হ্যাঁ। ছবির গান এবং এই গানটির গীতিকার মুকুল দত্ত ১৯৬৩ সালে গানটি তিনি লিখেছিলেন এবং আজও আমাদের সকলেই গানটি শুনলেই তার সেই ছবির মানে চলচ্চিত্রায়নের বিষয়গুলি আমাদের মাথায় আসে। গানটা তাহলে গা আমাদের সকলের সামনে আরেকবার। আমরা একবার নতুন করে শুনি তোর কণ্ঠে। ওকে, দাঁড়াও ১ সেকেন্ড একটুখানি সময় নিচ্ছি। হুম, হুম, হুম। অবশ্যই, অবশ্যই। রিল্যাক্স একদম আড্ডার মতো করে হবে তো। সময় নিয়ে গুছিয়ে একদম গান হবে, কথা হবে, গল্প হবে। লোকগানের ছেলে মানুষ হয়ে আর কি হুম। হেমন্ত মুখোপাধ্যায়ের এত বড় মানে এটার মধ্যে তো একটা বড় দর্শন আছে, এর সেই এর মধ্যে দর্শনটাই দর্শন আছে। সেই লোকগানের মধ্যেও কিন্তু গভীর দর্শন আছে। এই গানের মধ্যেও দর্শন আছে এবং লোকগানের সুর কোথাও একটা ছুঁয়ে আছে। সেটা আমার মতো করে আমি গাইছি। অবশ্যই, অবশ্যই। জীবনপুরের পথিকে রে ভাই, কোন দেশে শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার দাসের আমাকে বড় কর। ঘরে বসতি রে, এমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার দাসের ঘরের বসতি রে, এমনি ভেঙে পড়ে। তখন তালুক ছেড়ে মুলুক ফেলে, ওই যে ঘরের বার বন্ধুরে, তালুক ছেড়ে মুলুক ফেলে, ওই যে ঘরের বার, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে, আমি পড়ে রই বন্ধু, মন চলে আগে আগে, আমি পড়ে রই। সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি, বাঁধে বাসা কই। অকুল গায়ে ভাসলাম আমি, ফুলের আশা ছাড়ি বন্ধুরে, অকুল গায়ে ভাসলাম আমি, ফুলের আশা ছাড়ি তবু, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। আহা!
এই যে এই গানগুলো শুনলে 1963 সালের গান 2020-তে শুনছি, এবং এমন একটা সময়ে বসে শুনছি যখন হুম সারা পৃথিবী একেবারে একটা হুম হুম ঘোরের মধ্যে কাটছে। একদিকে একদম মনে একদম হয় একটু যুদ্ধের রণদাবামা বাজতে শুরু করেছে কোথাও একটা জায়গায়, অস্থিরতা, তীব্র অস্থিরতা। আর ঠিক সেই মাঝখানে একটা গভীরতম অসুখের মাঝখানে আমরা সবাই চলছি। এই যে একটা একদম অদ্ভুত ভাবে বেঁচে থাকা, অদ্ভুত একটা সংকটময় পরিস্থিতির মধ্যে বেঁচে থাকা, এই বেঁচে থাকার একটা অভ্যাস কিন্তু আমরা এতদিনের মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছি। তো সেই সময়ে একদম দাঁড়িয়ে এই গানগুলো, পুরোনো দিনের গানগুলো কিন্তু আমাদের একেবারে হৃদয়ের কোন কোমল স্থানকে ছুঁয়ে ছুঁয়ে যায়। সেটা মনে হয় তোর মতো, আমার মতো, আরো যারা যারা শুনছেন তাদের সকলেরই। আমরা একটুখানি দেখে নি কে শুনছেন। তপনদা বলছেন আমি আছি, এবং সেই সঙ্গে আরো অনেকেই বলছেন যে তারা খুব উপভোগ করছেন। রুদ্র শুনছে, আর্য মিত্রা শুনছে, আমার বন্ধু বাংলাদেশ থেকে পারভেজ শুনছে, বলেছেন বাহ, যে আহ তন্ময় আমার প্রিয় শিল্পী, সুবীর প্রিয় বন্ধু, মেলবন্ধনটি যথাযথ। তারপর অভিজিৎ আমার আরেক বন্ধু কলকাতা থেকে শুনছে, চলে এলাম বালুকা বেলায়। হ্যাঁ, ঝর্ণা চক্রবর্তী বাহ। লিখেছেন আছি। কুন্তল দা লিখেছেন তন্ময়ের ভয়েস একটু ক্লিয়ার করো। হ্যাঁ কুন্তল দা, ক্লিয়ার মানে কি, আসলে চারদিকে এত বৃষ্টি টিষ্টি হচ্ছে। তন্ময়, কোন কোন নেটটা, কিসের নেট আজকে, তোর নেটটা কিসের? নেট নেট তো ওয়াইফাই চলছে ওয়াইফাই চলছে, বাড়ি। হ্যাঁ ওয়াইফাই হলে সমস্যা হয় মনে হয়, যে কোনো একটা জায়গায় ভয়েসটা একটুখানি মনে হয় বাধা পেয়ে যায়। যাই হোক, মনোনীতা মৌ বলছে খুব ভালো হচ্ছে। তারপরে চন্দ্রিকা ঝুম্পা বলছে কলকাতা থেকে আছি। চন্দ্রানী মুখোপাধ্যায় বলছে অসম্ভব ভালো পিকচার এন্ড সাউন্ড। মনোনীতা মৌ বলছে আহা। সুপর্ণা ভট্টাচার্য বলছে সাউন্ড করছে, কমে যাচ্ছে, কোনো কোনো সময় কমে যাচ্ছে। সুমিতা আমার সঙ্গে আবৃত্তি করে, আবৃত্তি শিল্পী, সে আসলে বলছে আমার ভালো লাইভ লাগছে। লাইভ একটা অনেক, কথা। আরো প্রচুর প্রচুর কমেন্টস, আমরা কমেন্টসে পরে আসছি। তোর কমেন্টস পড়তে গেলে আরো অনেক সময় লাগবে। আচ্ছা, আরো প্রচুর কমেন্টস চলে এসছে। আমি একটা তো কথা বলি সেটা হ্যাঁ, বল বল এই বল। গানের একটা বাড়া কমার মাঝামাঝি একটা জায়গায়, যেমন হুম। মন চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু, আহা, মন চলে আগে আগে কে বাত। আমি পড়ি। তো এই মডুলেশনটা মানে ঘরে হুম। বসে যখন গাইছি, এত নেয়ার আমি যখন যাচ্ছি সেইটা হয়তো তুমি শুনতে পাবে, কিন্তু ঘরে বসে আমি তো হারমোনিয়ামের সঙ্গে প্লেইং করছি, এই কারণে ঠিক। ওই নোটটা শোনা যাচ্ছে না। এটা হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং ভালো হয়। ঠিক 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 ঠিক। না সে তো হবেই, মানে যেটা স্টুডিওতে করা দরকার সেটা আমরা, এই যে আমরা যে টেকনোলজিকে নিয়ে এই অন্তর্জালের সহযোগিতায় যে এত মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, এটা কিন্তু একটা হ্যাঁ, বড় পাওয়া। তন্ময়, এটা সেটাই। কিন্তু মঞ্চ থেকে হয়তো 500 জন মানুষ শুনতেন, 700 জন, 800 জন মানুষ শুনতেন, সেখানে হয়তো অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে অনেক সাউন্ড ট্র্যাক তৈরি করে করা হতো। কিন্তু এত মানুষের রিপারকিশন, এত মানুষ যে লিখছেন ভালো হচ্ছে, খারাপ লাগছে, সাউন্ডটা একটু ক্লিয়ার করো, সাউন্ডটা যদি ক্লিয়ার নাও হতো কেউ বলতেন না, কিন্তু যত মানে শিল্পী তার পরিবেশন শেষ করে মঞ্চ থেকে নেমে যাওয়ার পর শুনতে পেতিস যে সাউন্ডটা ক্লিয়ার ছিল না। কিন্তু এখন করবার সঙ্গে সঙ্গে প্রথম গান শোনার পরই বুঝে নেওয়া গেল যে কোথায় আমার খামতি, আমি নিজেকে রেকটিফাই করতে পারছি কিনা। এখানে মনে হয় এর একটা পজিটিভ দিকও আছে, সব জিনিসের যেমন পজিটিভ আছে আবার নেগেটিভ দিকও আছে। সমস্ত কিছু নিয়ে এই যে লকডাউন পিরিয়ড আমরা কিন্তু অনেক কিছু শিখছি। তন্ময়, তোর একটু পেছনের দিকে যাই। এই যে রায়গঞ্জ, কাশিবাতি একেবারেই একটা গ্রাম, যেখানে যেখানে জন্ম এবং বেড়ে ওঠা, এবং বাবার কাছে লোকগান শেখা, মামার কাছে ক্লাসিক্যাল অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত হ্যাঁ, শেখা। দুজনেই আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, প্রিয় মানুষ, তরণীমোহন বিশ্বাস এবং দীপক, দীপক কর্মকার। তো এটা বলে রাখি, দুজনকে, হ্যাঁ, বল। হচ্ছে দুটোই মামা, একটা আমার মামা একটা তোমার মামা আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, দারুন দারুন বলেছিস। একটা তোর মামা, একটা আমার মামা। মামা, দারুন দারুন দারুন। পান, হ্যাঁ, খুব সুন্দর একটা পান হলো। তাই তো, মজার ব্যাপার। এবং আমার মনে হয় রায়গঞ্জের অনেকে শুনছেন যারা রায়গঞ্জে জন্ম কিন্তু এখন রায়গঞ্জে নেই, কলকাতায় বসে অন্যান্য জায়গা থেকে, বিদেশে থেকে শুনছেন, এটা আমার বড় পাওয়া। এবং হ্যাঁ, হ্যাঁ। আরো অনেক গানা হয়তো আমরা শুনবো। তাহলে আজকে যেমন আমরা হেমন্ত মুখার্জির প্রতি, হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি, এবং মুম্বাই ইন্ডাস্ট্রিতে তৎকালীন বম্বে ইন্ডাস্ট্রির হেমন্ত কুমার, এই গানটি তার সুর করাও ছিল। তো মুকুল দত্তের লেখা, এবং তাদের প্রতি
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করলাম। ঠিক সেই সঙ্গে বলতে চাই যে আজকে কিন্তু মিঠুন চক্রবর্তী, বাংলার আরেকজন আইকন, মিঠুন চক্রবর্তীর জন্মদিন। সুতরাং তার ছবির কোন একটি গান আমরা শুনবো, কিন্তু এখনই শুনবো না। আমরা যেই কথায় ছিলাম, তোর ছোটবেলার কথা কিছু বল। একদম বেড়ে ওঠার কথা, গান শেখার কথা, সেই যে এখনকার রায়গঞ্জ তখনকার রায়গঞ্জ তো এক নয়। তোর জন্মের আগে থেকে আমি কাশিপাটিকে চিনি, তখন তো শুধুই ধুধু প্রান্তর, একেবারে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত, তার মাঝখানে স্কুল, তার পাশে সেই স্কুলে পাশে ধান ক্ষেত, লোকনাথ বাবার মন্দির, সমস্ত কিছু নিয়ে যে একটা অ্যাম্বিয়েন্স, তার মাঝখানে লোকগান শেখা, বাবার কণ্ঠ থেকে মিশ্রিত করে ধীরে ধীরে সুরকে আহরণ করা, এর মধ্যে দিয়ে বেড়ে ওঠার মাঝে সুর কিভাবে মাথার মধ্যে গেঁথে গেল, কিভাবে সুর সৃষ্টি হলো, বুকের ভেতরে অনুরণিত হতে থাকলো। হ্যাঁ, সেটা আমি প্রথমে সেটাই মানে তুমি যে বলেছো সেটা সঠিক। আসলে কি, প্রত্যেকটা শিল্পীরই আমার মনে হয় যে যে মানুষটা যেভাবে বেড়ে ওঠে, মানে তার চারপাশটা যেমন হয় ছোটবেলা থেকেই, সেই অনুযায়ী কিন্তু তার মানে বেড়ে ওঠা, কথা বলা, চাল চলন সমস্ত কিছু হয়ে ওঠে। এবার আমার সারাউন্ডিং আমি পেয়েছি দাদুর বাড়ির মতো একটা ফ্যামিলি, মানে মায়ের। আমি তো ঠাকুরদাকে দেখিনি, আমি জেঠুদের বাবাকে তো দেখছি ছোটবেলা থেকে। মায়ের যে ফ্যামিলি, দাদু একজন বিরাট নাট্যকার, মামা দিনাজপুরের একজন বিখ্যাত ক্লাসিক্যাল আর্টিস্ট। আমার পরে দেখছি বাবা চারিদিকে লোকগান গিয়ে বেড়াচ্ছেন, চারিদিকে বাড়িতে লোকশিল্পী আসছেন। মা গানের মাধ্যমে বারবার বলছে যে এই গানটা অমুক হবে, সেই গানটা তমুক হবে, এইটা অন্যরকম গান, দাদুর কাছে এইভাবে শুনেছি, মামার কাছে এইভাবে শুনেছি। তো পুরোটা না একটা সঙ্গীতের আবহর মধ্যে, মানে পরিবেশের মধ্যে। এবারে হচ্ছে কি, মানে ছোটবেলা থেকেই ওইটাতে বড় হয়ে ওঠা, এবং তার ধীরে ধীরে ওই সেগমেন্ট গুলোর সঙ্গে সঙ্গে আমার যাওয়া আর কি। যেমন মামার এখানে গেলেই একটুখানি বিভিন্ন ধরনের অন্য ধরনের গান শোনা, শেখা, বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকশিল্পীদের সঙ্গে মেশে তাদের লোকগানগুলোকে শেখা। মামা তো তখন একটা ভাড়ায় থাকতো, তো তারপরে ধীরে ধীরে তো মামা আমাদের উত্তর দিনাজপুরের একজন বিখ্যাত, তুমি তো চেনোই আমার মামাকে, তোমার মামাকে চেনোই, দীপক। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি সেই মহলের সঙ্গে আমার ওঠা বসা। বাবার সঙ্গে তো যেমন সব জায়গায় যাচ্ছি, লক্ষণ গানের উৎসবে যাচ্ছি, এই লোকশিল্পীর শরীর খারাপ হয়ে যাচ্ছি, তমুকের একটা লোক গান তৈরি হবে, একটা পালার রিহার্সাল হবে, তখন যাচ্ছি, এটা যাচ্ছি, বাড়িতে রিহার্সাল হয়ে যাচ্ছে, বাড়িতে আসছে গনগানের রিহার্সাল হচ্ছে, মা তার জন্য দিনরাত খেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, কাতারে কাতারে লোক আসছে, রিহার্সাল হচ্ছে, ক্ষণের উৎসব হবে, এইসব চলে যাচ্ছে। ওর মধ্যে দিয়ে গান শেখা হয়ে যাচ্ছে আর কি, রিহার্সাল শুনতে শুনতে গান শেখাতে। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা না বললেই না হয়, সেটা হচ্ছে যে ছোটবেলার থেকে ইনস্ট্রুমেন্টেশন গুলো এইভাবে ঢুকে ঢুকে গেছে। কি হচ্ছে, হারমোনিয়াম যে বাজায়, এই বাবু যত হারমোনিয়ামটা বাজাতো, এই একটুখানি দোতারাটা বাজাতো, একটুখানি করতালটা বাজাতো, ওটা বাজাতো একটু, ঠিক ঠিক ঠিক, করতে করতে ইনস্ট্রুমেন্টেশন গুলো কিন্তু ধাপে 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 ভিতরে ঢুকে গেছে। আচ্ছা তন্ময়, লোকে অনেক মানুষ দেখছেন এবং সকলেই গান শুনতে চাইছেন। আমরা আবার একটু কথায় আসবো, তো ছোটবেলায় কথায় আসবো, মাঝখানে একটা গান হয়ে যাক, এবার এক লোকগান হয়ে যাক একটা, আবার একটু গান শুনতে চাইছি, যখন দোতারা বাজি একটা গান হয়ে যাক। আচ্ছা, তাহলে আমি যেটা করি আর কি, সেটা হচ্ছে যে আমি যেহেতু পুরো 6টা মানে জেলা মিলে উত্তর বাংলায় ভাওয়াইয়া, যেহেতু মূলত গান, আমি একটি ভাওয়াইয়া গান গাই। এই অঞ্চলের গান, মানে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, একদম অসমের সমতল অব্দি, গৌরীপুর অব্দি, বলতে গেলে রংপুর, অবিভক্ত বাংলার রংপুর। হ্যাঁ, চলো। ঠিক আছে, এক সেকেন্ড আমি একটু বেঁধে নিই। কমেন্টসটা আমি দেখছি। হ্যাঁ, তুই বাঁধতে মারতে আমি কমেন্টস গুলো পড়ে নি। তুই বাঁধতে মারতে আমি কমেন্টস গুলো পড়ে নি।
গোপা গাঙ্গুলি, তুই চিনিস? আমার মাসি বলছে, আমি দেখছি শুনছি। আচ্ছা, সুতপা সাহা দেখছেন, রুদ্রশঙ্কর আমেরিকা থেকে দেখছেন, রিয়া রিয়া বলছেন বেশ, সুরজিৎ বোস বলছেন খুব সুন্দর, কুন্তল ঘোষ বলছেন অসাধারণ, আহ সঙ্গে আছি সুব্রত ভট্টাচার্য বলছেন, জনক ছেত্রী আমার কলিগ বলছেন খুব সুন্দর হচ্ছে, মধুমিতা ঘোষ গান গান শুনছেন, গান আহ গান পড়তে পারছি না, আরেকবার দেখে নি, একটু বড় করে দেখে নি। গান খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে। মলয় করঞ্জাই বলছেন খুব ভালো লাগছে। মিঠুন চক্রবর্তী বলছেন একটি লোকগীতি, হ্যাঁ লোকগীতি হচ্ছে এবার। আরেকজন শিল্পী বীণা পানি বলছেন গান হতে। বিমান দাশগুপ্ত নাট্যশিল্পী, তিনি বলছেন শিল্পীর গান হোক অবশ্যই। ঝর্ণা চক্রবর্তী প্রতিদিন হেমন্ত হ্যাঁ ঠিক আছে, এবার গান হোক। ডক্টর সুদীপ নাথ বলছেন এক্সেলেন্ট। অনেক কমেন্টস, আমরা গানে চলে যাই, আমরা গানে চলে যাই। গান। অদ্ভুত ভাবে মিশে আছে সারা উত্তর বাংলার সঙ্গে ভাওয়াইয়া গান। এই গানটা ছোটবেলার থেকে দেখা, বোঝা, শেখা, তো সবার জন্য। কি বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, ওরে কয়া যান রে। বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন হাসিবেন বন্ধু কয়া যান রে। বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। ওরে যদি বন্ধু যাইবার ঘাটের গামছা ছুঁয়া যান রে। আরে যদি বন্ধু যাইবার ঘরের গামছা ছুঁয়া যান রে। বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। ওরে কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে।
বট বৃক্ষে ছায়া যেমন রে, মোর বন্ধুর ময়া তেমন রে, মন মোর মোদিন রে। ওরে যদি বন্ধু না আসিবেন রে, হাতের বাঁশি থুইয়া যান, থুইয়া যান, থুইয়া যান রে, বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া দান, কয়া দান রে, ওরে কোন দিন আসিবেন বন্ধু কয়া দান, কয়া দান রে, কোন দিন আহা, অসাধারণ। বন্ধু ওরে কয়া দান, কয়া দান রে। তন্ময়, অনেকে দেখছেন তন্ময়ের বাবা দেখছেন, তো মামাকে আমার প্রণাম। বলছে আমরা মানে মা বাবা, তোর মা বাবা দেখছে, আমাকে সবসময় সুবীর বাবু বলেন। হ্যাঁ, অনেক অনেক হ্যাঁ, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আমারও প্রণাম। এমন সুসন্তান জন্ম দেবার জন্য আপনাদের দুজনকে আমার প্রণাম। আরো অনেক অনেক রয়েছে কমেন্টস, সেগুলো ধীরে ধীরে পড়বার চেষ্টা করি। কমেন্টস পড়লে আর গান শোনা হবে না। সুদীপ্তা দলপতি বলছেন খুব সুন্দর। এবার শ্রীপর্ণা, এমন একটা বাবা মা আমি পেয়েছি। ঠিক 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 ঠিক, অবশ্যই। এরপরে কে বলছেন? বলছেন দেখি দেখে নি একটু। সৌম্যদ্যুতি হর বলছেন খুব সুন্দর। এরপরে আমার ঘর থেকে বলা হচ্ছে দেখছি খুব সুন্দর। আচ্ছা, ভালো কথা। মনোজ পাইন বলছে খুব ভালো হচ্ছে। এরপরে আর দেখা যাচ্ছে না। শ্রীপর্ণা দাশগুপ্ত বলছেন সত্যি খুব ভালো লাগছে। বিনীতা সরকার বলছেন খুব ভালো লাগছে। শ্রীপর্ণা দেব রায় বলছেন বাহ দারুণ। রঞ্জনা বলছেন আমার বান্ধবী, সে বলছে খুব সঙ্গে আছি। সলিল আমার আরেক বন্ধু মালদা থেকে দেখছে, রঞ্জনা বালুরঘাট থেকে দেখছিল। সলিল বলছে অভিনন্দন। ঠিক আছে, এবার আমরা আবার চলে যাই তন্ময়ের কাছে। তন্ময়, এই যে গান, এই গানটি কখনো পুরনো হয় না। যতবার আমরা শুনি ততবার আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের লেখা এই চিরন্তন গান, এই গানের সুরে একই রকম সুর হয়তো ভাওয়াইয়ার মধ্যে আমরা পাই, কিন্তু এই গানটি আমাদের কোথায় যেন একটা, এর মধ্যে একটা দেহতত্ত্বের কথা আছে, ঘাড়ের গামছার কথা আছে। বন্ধু চলে গেছে কিন্তু তার ঘাড়ের গামছাটিকে রেখে গেছে। আজকের মতো তো সেই সময় ইন্টারনেট ছিল না, ফোন কল ছিল না। সেই ঘাড়ের গামছার গন্ধে শুনতে পাচ্ছে বন্ধুর স্পর্শ। সেই ঘাড়ের গামছার গন্ধে বন্ধু চলে গেলেও তার অনুভব তার কাছে রেখে গেছে। তা আমি এখান থেকে আরেকটি কথায় যাই। বন্ধুর ঘাড়ের গামছার গন্ধ শুনে আরেক বন্ধু অনুভব করতেন তার স্পর্শকে, কিন্তু তন্ময়ের মাথায় কেন গামছা বাঁধা থাকে? ঘাড়ের গামছাটা মাথায় উঠে গেল কেন তন্ময়? এটা এর কারণটা কি অনেকেই জানতে চায় যে ঘাড়ের গামছাটা তন্ময়ের মাথায় কেন? এক এক দিন এক এক রকমের গামছা। কত রকমের গামছা কালেকশন বলতো? অনেক। আমার সারা ভারতবর্ষের অনেক গামছা আছে না? যাই হোক, আমি বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে এই যে তুমি বললে ঘাড়ের গামছা, এই যে দরিদ্র শ্রেণীর মানুষদের মানে ওদের নিত্য সঙ্গী
হুম, প্রত্যেকটা কাজের নিত্য সঙ্গী কিন্তু গামছা। হুম, এবং যখন একজন কৃষক মাঠে কি বলবে ধান চাষ করতে যাচ্ছে, রোদ হুম, পড়ছে, যখন তার কাছে হুম, ঝাঁপি থাকছে না, সে হুম, গামছাটা বেঁধে নিয়ে রোদকে বাঁচার জন্য চলে যাচ্ছে, বাহ, গামছাটা বেঁধে নিয়ে। শুধু তাই নয়, একজন শ্রমিক, সব জায়গার শ্রমিক দেখবে, শুধু আহ আমাদের প্রত্যন্ত গ্রামের নয়, হুম, তুমি শহরাঞ্চলের যতগুলো শ্রমিক আছে যারা কোদাল দিয়ে বিভিন্ন জায়গা পরিষ্কার করে, যারা মেথর সম্প্রদায়ের মানুষ, হুম, নিম্ন বর্গের মানুষ, হুম। মানুষ নিম্ন বর্গ হয় না, কিন্তু যারা এই কাজটা করে তাদেরকে আমরা নিম্ন মানে নিম্ন বর্গের মানে লিখেছি, কিন্তু আমাদের সেটা আমাদের সংস্কৃতিটা বর্ণাশ্রম থেকে এসছে, তো সেই জন্য এই কথাগুলো চলে আসে, সেগুলো কাজ দিয়ে কারো বর্ণ নির্ধারিত হয় না, ঠিকই। আমরা হুম, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, অমুক বিত্ত তমুক বিত্ত এইসব বলি, তো সব হুম, মানুষ এক হুম, জায়গায় এই ঠিকই, ঠিকই, মানুষগুলো ঠিকই, দরিদ্র মানুষগুলো যখন তুমি দেখবে কোন একটা জায়গায় কাজ করতে হয়েছে, তার মাথায় গামছা। কেন? ঠিকই। তার কারণটা হচ্ছে গামছাটা তার সর্বসময়ের জন্য সঙ্গী। হুম, তার মানে আহ যে কোনো কাজে সে গামছাটাকে খুব সহজেই ইউজ করতে পারে। হুম, রোদ লাগলে, প্রচন্ড ঘাম হচ্ছে, গেঞ্জিটা খুলে গামছা দিয়ে মুছে নিলাম, ঠিক। আবার গেঞ্জি পরে নিলাম। তো এই আতুর ঘর থেকে শ্মশান ঘাট পর্যন্ত পুরো জায়গাটা হুম, গামছায়, কিন্তু আমাদের গামছাটা গামছার একটা বিস্তার আছে, হ্যাঁ। খুব প্রয়োজনীয়। হুম, হ্যাঁ, তো সেই কারণে আমি ভেবেছি এটা হুম। লোকগানের শ্রমিকের আহ, আহ, এই এই যে তাদের একটা শ্রমের যে প্রতীক, একটা প্রতীক। হ্যাঁ। তাদের যে এই শ্র- প্রতীকী প্রতীকী এই গামছা, সেটাকে আমি হুম, মাথায় তুলে নেব, এর জন্যই ঠিক, গামছাটা ঠিক। বাহ, একটা হাততালিও তন্ময়ের জন্য, এই ধরনের একটা সুন্দর, এই ধরনের সুন্দর বিশ্লেষণের জন্য একটা হাততালি আমার পক্ষ থেকে। নিশ্চয়ই আপনারা যারা ঘরে বসে শুনছেন, সকলে এই মুহূর্তে হাততালি দিচ্ছেন, কারণ সত্যি তো তন্ময়, এই যে যে কথা তুই বললি যে এই গান তো শ্রমের গান। শ্রম করতে করতে, অবশ্যই। অর্থাৎ শ্রমের কেউ হয়তো কৃষক ধান কাটছেন, তার মাথায় গামছা। কেউ কলে কারখানায় কাজ করছেন, তার গলায় গামছা। যে কোনো সময় সেই গামছা দিয়ে তার ঘামকে মুছে নিচ্ছেন। আহ, তার মধ্যে তার শ্রমের পরিশ্রম ঘামের, হোক, ঠিক, গামছাটা আরাম। আরাম দিচ্ছে। তাহলে আমার এখানে একটা প্রশ্ন, যে ঘাম, এই যে লোকগানের সঙ্গে শ্রমসঙ্গীতের যেই সুর মিশে আছে, সেই সঙ্গীতকে তুই যখন একেবারে হাজার হাজার কিলো ওয়াট আলোর নিচে দাঁড়িয়ে গাইছিস, প্রচন্ড একটা ডেকোরেটিভ স্টেজে, সাংঘাতিক একটা আলো ঝলমল মঞ্চের নিচে, অজস্র যন্ত্রপাতির সামনে দাঁড়িয়ে যখন একটা লোকগান পরিবেশিত হচ্ছে, অথবা কোনো মঞ্চে যেখানটা সাংঘাতিক একটা সুন্দর মিউজিক সিস্টেমের মধ্যে দিয়ে গানটা গাইতে হচ্ছে, মিউজিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে গানটা গাইতে হচ্ছে, তখন সেই সময় কি লোকগান কোনো জায়গায় মার খেয়ে যায় না? লোকগানের নির্যাস, সেই যেই শ্রমসঙ্গীত থেকে উঠে আসা যেই গানের বাণী, তার যে কথা, তার যে আত্মার উচ্চারণ, তা কি কোনো জায়গায় সেই সময় সেই মঞ্চে গাইতে গিয়ে মনে হয় না যে এটা কোথাও কেবলমাত্র এন্টারটেইনিং একটা সং হয়ে দাঁড়ালো, মানুষকে কেবলমাত্র আনন্দ দেওয়ার জন্য একটা গান হয়ে দাঁড়ালো? তেমন কি হয়? আমি তোমাকে এই প্রশ্নটার জন্য সত্যি মানে হাততালি কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি, দাঁড়িয়ে দিলে আর আমাকে দেখা যাবে না, বুঝলে তো, দাঁড়িয়ে না, হাততালি। না, 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 মানুষ গান চাইছে, আলোচনা চাইছে না, কিন্তু তোর সঙ্গে কথা বলতে গেলে এই আলোচনাগুলো না করলে, গান তো আমরা শুনি, গান তো আমরা শুনি ভাই, কিন্তু এই কথাগুলো জিজ্ঞাসা এবং মানুষকে জানানো তো দরকার। আমরা নয়, আমরা 1 ঘন্টা শো করবে ভেবেছিলাম, আমরা 1.5 ঘন্টা গাইবো না, আরো বেশিক্ষণ থাকবো। আপনারা শুনুন কথাগুলো, গানও থাকবে। চলুন, হ্যাঁ, বল বল, একটু বল। হুম, বিষয়টা হচ্ছে কি, আহ উম, লোকসঙ্গীত নিয়ে আমি গবেষক হিসাবে পড়ার সময় এবং চর্চা করার সময় এটা উপলব্ধি করতে পেরেছি, এবং এটাও দেখেছি যে সময়ের সঙ্গে সঙ্গে, মানে সময় এর সঙ্গে সঙ্গে লোকসঙ্গীত নিজে নিজে খানিকটা খানিকটা করে পরিবর্তিত হতে থাকে। হুম, হুম, এবং হুম, এটা হুম, এটা লোকসঙ্গীতের ধর্ম, এবং লোকসঙ্গীতের মধ্যে এগুলো এটা আসে। হুম, তো তুমি যে প্রশ্ন করেছো, যেই শ্রমসঙ্গীত, যেখান থেকে শ্রমসঙ্গীতটা উঠে এসছে হুম, এবং যেভাবে হচ্ছে কে গাওয়া হচ্ছে অ্যারেঞ্জমেন্ট দিয়ে, মুখ দিয়ে, সেখানে লোকসঙ্গীত কি কোথাও ক্ষুণ্ণ হচ্ছে না? লোকসঙ্গীতের যে এসেন্স থেকে, এসেন্স কি বলবো, মানে বাংলাটা বুঝতে পারছি না, তুমি বলো। অবশ্যই, এই যে ঘাড়ের গামছার গন্ধ, এটাই তো লোকসঙ্গীতের এসেন্স। যে নির্যাস থেকে যে লোকসঙ্গীতের নির্যাস। ধারা,
যে ধর্মগুলো নিয়ে লোকসঙ্গীত চলে, যে লোকসঙ্গীতের যেভাবে যে মোটিভ হওয়া উচিত, সেইগুলো লোকসঙ্গীতের গাওয়ার সময় আমরা লোকশিল্পী হিসেবে গাওয়ার সময় সেই জায়গাগুলো ফলো আপ আমাদের মানে আমরা করি, যারা লোকসঙ্গীতটা জন্ম থেকেই শিখেছি, জন্ম থেকেই চর্চা করছি, এবং যারা জন্ম থেকে না চর্চা করছে, যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লোকসঙ্গীতটাকে জেনেছে, তাদের কথা বলছি। এখন নষ্ট, এই যে তুমি বলছো এসেন্সটা নষ্ট হচ্ছে না, শুধু অ্যারেঞ্জমেন্ট নয়, মানে কোনো রিয়েলিটি শো এর মঞ্চে দাঁড়িয়ে আমি এই কথা আসছি না, বিভিন্ন মানুষরা যারা মানে আধুনিক গানও গাইছেন বা বলিউড সং পরিবেশন করেন বিভিন্ন জায়গায়, তাদেরকেও তো ফোক সংটা গাইতে হচ্ছে, বা তারাও গাইছেন। তারা কি গাইবেন না? অবশ্যই গাইবেন, কিন্তু অবশ্যই সেখানে তাদের তো একটা না জানা রয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে যে যাপনটার মাধ্যমে একটা লোকশিল্পী যায়, একদম তাই, লোকশিল্পটা যায়, তার সেই যাপনটা নেই। একদম সত্যি কথা, একদম লাগলেও সত্যি কথা, সেই যাপনটা নেই। এবং তিনি যেই এসেন্স নিয়ে লোকসঙ্গীতটা তৈরি হয়েছে, যে ভাবটা নিয়ে লোকসঙ্গীতের ধারার সৃষ্টি হয়েছে, সেই ভাবের সঙ্গে তিনি কোনো মতেই মানে তার যে ভাবটা সেটা মানে খাপ খায় না, তার একটা মাঝামাঝি পর্যায়ে আসে, সেটা অ্যারেঞ্জমেন্টের জায়গায়, সেই জায়গায় লোকসঙ্গীত কিন্তু পূর্ণ হচ্ছে বলে আমার মনে হয়, বিশ্বাস। আমার এখানে একটা ইনপুটস আমি দিচ্ছি, যে আমার গর্বের ব্যাপার এখানেই যে তোর কিন্তু সেই যাপনটা আছে, সেই যাপনটা নিয়েই তুই এখন কলকাতার মঞ্চে হোক বা 1000 ওয়াট আলোর নিচে দাঁড়িয়ে হোক, লক্ষ ওয়াট আলোর নিচে দাঁড়িয়ে হোক, সেই গানটাকে পরিবেশন করছে, সেটাকে জনপ্রিয় তো ছিলই, সেটাকে হয়তো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছিস, সেখানে একটা জিত আছে, একটা জিতে যাওয়া আছে। হ্যাঁ, বল এবার। এটা যে লোকসঙ্গীত কি, তাহলে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন চিহ্ন আসতে পারে, তার মানে যারা বলিউড সং গায়, যারা অন্য সং গায়, আধুনিক সং গায়, তারা কি লোকসঙ্গীতটা গাইবে না? এটা প্রশ্ন আসতেই পারে। তারা প্রশ্ন করতে পারে, তাহলে আমরা গাইবো না লোকসঙ্গীত, শুধু লোকশিল্পীরাই গাইবে? এটা না সম্ভব, তারাও গাইবে, না হয় লোকসঙ্গীতের ব্যাপ্তি প্রসারতা বাড়বে না। আমার লোকগান আজকে বলিউডে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, তার অঙ্গ চেঞ্জ হয়েছে, তার স্টাইলাইজেশন হয়েছে, এবং রুট চেঞ্জ হয়ে গেছে। কারণ বেলাদীপ ধুধু বালু চর, ধুপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর, আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আমি যথারীতি মানে বাপ্পি লাহিড়ী সরাসরি গানের এই গান দে দে প্যার দে আরামসে করেছে, তো এই লোকগানটা তো এইখান থেকে উঠে এসে বিভিন্ন জনসমাগমের মধ্যে মিশে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে, এইটাই লোকগানের সার্থক। এবং লোকগানের সৃষ্টি আমরা এই ধরনের আড্ডা, তো আজকে তো মূলত আড্ডা, তার সঙ্গে গান, কিন্তু মানুষ গান শুনতে চাইছে বারবার। আমি একটুখানি কমেন্টস গুলো পড়ে নিই, তারপরে আবার গানে যাচ্ছি। হ্যাঁ, আমরা কমেন্টসে যাচ্ছি একটুখানি। কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানটায় সন্দীপ নন্দী বলছেন খুব ভালো বিশ্লেষণ, অমর সাহা বলছেন দেখছি শুনছি ভালো লাগছে, কৃষ্ণা কর বলছেন খুব ভালো লাগছে, শ্রীপর্ণা দাশগুপ্ত বলছেন দেখতে পেলাম না কি বলছেন, তরণীদার লেখা একটি সুর, অবশ্যই বাবার লেখা সুর করা একটি গান গাইতেই হবে। যতীন্ময় রায় বলছেন সমৃদ্ধ হচ্ছি, তারপর দেবাশিস ভট্টাচার্য বলছেন খুব ভালো লাগছে, ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত বলছেন বাহ খুব ভালো লাগছে, গান এবং আলোচনা দুটোই। আচ্ছা, শান্তু নাগ বলছেন রবীন্দ্রনাথ এবং নজরুল রচিত ভাটিয়ালি, হ্যাঁ নজরুল রচিত রবীন্দ্রনাথের ভাটিয়ালি গাওয়া যেতেই পারে। আর্যবিদ্যা চক্রবর্তী বলছেন ঠিক কথা। এবং এরপরে দেখতে পেলাম না এটি, জয়দীপ দে বলছেন কাজল ভ্রমরারে, কাজল ভ্রমরারে শুনতে চাইছেন। এটা তো হলো গানটা, বলছেন। আচ্ছা, আমরা আবার গানে যাব নাকি? একটু গানে যাই, এবং তোর বাবার লেখা গান এবং সুর করা গান লোকে শুনতে চাইছেন, তা সেটা একটা হয়ে যাক, তারপরে আমরা আরেকটু গানে যাব, তারপর আবার কথায় যাই, তাই তো?
বাবার লেখা গান, ঠিক আছে। এটা হয়ে যায়। শুনতে পাচ্ছেন তো, সকলে শুনতে পাচ্ছেন তো না ঠিকঠাক? যদি সাউন্ডের কোনো অসুবিধা হয় আপনারা জানান, লিখে জানান। শুনতে পাচ্ছেন মনে হয়। যদি শুনতে কোনো অসুবিধা হয় একটু মতামত জানাবেন। আচ্ছা, তোর একটুখানি তন্ময়, শুনতে পাচ্ছিস? একটুখানি এই ধরনের মাইক্রোফোন বা কিছু আছে, লাগানো আছে না এমনি? অনেক সময় বলছেন যে শোনা কেটে কেটে যাচ্ছে, তাই আর কি। মাইক্রোফোন কিছু আছে? আচ্ছা, চলো। ব্রডকাস্টিং এ প্রবলেম হচ্ছে? না না, ঠিক আছে, চলো এখন, ঠিক আছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, একটু এগিয়ে আয়, একটু এগিয়ে আয়। হ্যাঁ, আওয়াজে আওয়াজে, ব্রডকাস্টিং না, ছবি খুব সুন্দর। হ্যাঁ, না না, চলো। আওয়াজে মানে সাউন্ড ব্রডকাস্টিং এ প্রবলেম হচ্ছে সেটা বলো। একটু হচ্ছিল, এখন হচ্ছে না, শুনতে পাচ্ছি। মাঝে মাঝে কেটে যাচ্ছিল। ঠিক আছে, এখন ঠিক আছে, চলো। না, এখন কারণ একদম হচ্ছে ঠিক। হেডফোনে গাইলে কি হবে, আমাকে হেডফোন আছে, আমি হেডফোনটা এখন ইউজ করতে পারি, বাট কি হচ্ছে আচ্ছা আমাকে গাইতে হচ্ছে তো আচ্ছা, অনেকে কি বলছেন, অনেকে বলছেন কথা কম গান বেশি, সুতরাং আমরা কথা বন্ধ করছি, গান শুরু কর। কথা কম গান বেশি, গান হোক, ঠিক আছে, হোক। বাবার লেখা অনেকগুলো গানের মধ্যে এই গানটা আমার খুব প্রিয় একটা গান, সেটা সবার জন্য। আজি এক তারাতে গাইব মোরা একতারি গান। ওরে মানুষে মানুষে বিভেদ, ওরে মানুষে মানুষে বিভেদ, মানুষ কি অপমান, একতারি গান। আজি এক তারাতে গাইব মোরা একতারি গান। ওরে মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে বিভেদ, মানুষ কি অপমান, একতারি গান। আজি এক তারাতে গাইব মোরা একতারি গান। খুলে দেখো বাইবেল, গীতা, কোরআন আর পুরাণের পাতা। খুলে দেখো বাইবেল, গীতা, কোরআন আর পুরাণের পাতা।
আছে সব ধর্মেতে একই কথা, সব ধর্মেতে একই কথা, জগতে মানুষ মহান, একতারি গান আজি এক তারাতে গাইব মোরা, একতারি গান। জীবেতে আত্মভাবনা এই তোমাদের মূল সাধনা, জীবেতে আত্মভাবনা করে এই তোমাদের মূল সাধনা, ওরে জীবেতে এই তোমাদের মূল সাধনা, আমরা জাত মানি না মানুষ মানি, জাত মানি না মানুষ মানি, জগতে মানুষ মহান, একতারি গান আজি এক তারাতে গাইব মোরা, একতারি গান। ওরে মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে বিভেদ, মানুষকে অপমান, একতারি গান আজি এক তারাতে গাইব মোরা, একতারি গান আজি এক তারাতে গাইব মোরা, একতারি গান। আহা আহা, আমরা মামার গান শুনলাম, তরণী মোহন বিশ্বাসের লেখা এবং সুর করা এই গান। অনেক অনুরোধ এসছে যে নজরুলের লেখা যে যে সমস্ত লোকগান আছে বা রবীন্দ্রনাথ তার গানকে হৃষ্ট করেছেন, তার গান অনুপ্রাণিত হয়েছেন রবীন্দ্রনাথ লোকগানের দ্বারা। আমরা গগনহার করার কথা জানি, আমরা জানি শিলাইদাহ প্রতিস্বরে রবীন্দ্রনাথের জমিদারি দর্শনের কথা। সেই সময় তিনি লোকগান শুনতেন, লালনের গান তিনি অনুপ্রাণিত হয়েছেন লালনের গান দ্বারা। তেমন যদি কোনো রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায়, তার আগে গানে আমরা যাব। কথা লোকে কম শুনতে চাইছেন, আমরা কথা একটু পরে আসবো, আমরা একটুখানি দেখে নিই এর পরে কি কি রয়েছে। আমরা কমেন্টস গুলো একবার একটুখানি একটু দেখে নিই। ডক্টর জয়দীপ দে লিখছেন কাজল ও ভ্রমর আরে, হ্যাঁ ওটা জসিমউদ্দিনের লেখা, ফরিদপুর থেকে, ফরিদপুরের গান ঠিক। এরপরে কৃষ্ণা বাগচি বলছেন সাউন্ডে কোনো প্রবলেম নেই। মলয় করমজয় লিখছেন খুব ভালো গলা তোমার শোনা যাচ্ছে সুবীর। তন্ময়ের গলা একটু কম আসছে, আচ্ছা কেন বুঝতে পারছি না, কম আসছে। অমর সাহা লিখছেন যে তন্ময় বিশ্বাসের ভাব আর ভাবনার বিশ্লেষণ বেশ ভালো হচ্ছে, বা সুন্দর। সন্দীপ নন্দী লিখছেন আহা দারুণ দারুণ। গার্গী এই চক্রবর্তী লিখছেন দোতারা কাটা কাটা যাচ্ছে, আচ্ছা। গার্গী মাইতি লিখছেন দারুণ। জয়দীপ দে লিখছেন খুব সুন্দর। ডক্টর পার্থপ্রতিম পাল লিখছেন ভালো লাগছে, খুব সুন্দর, সাথে থেকো। দেবাশিস চক্রবর্তী বলছেন অনুষ্ঠান খুব ভালো লাগছে। এই চক্রবর্তী বলছেন ডিস্টর্টেড অডিও, কেন বুঝতে পারছি না, অনেকেই বলছেন ভালো শোনা যাচ্ছে। অনুসয়া তরফদার লিখছেন বেশ। জয়দীপ দে লিখছেন আবার ভালো লাগছে। জনক ছেত্রী লিখছেন খুব সুন্দর, বোথ
বাট মাইনর সাউন্ড প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আমরা আবার তাহলে গানে যাই তন্ময়। অনেকগুলো আমরা পড়লাম, যে সকলেই বলেছেন মোটামুটি শুনতে, যে যেটা হয় আর কি, মানে নেট হয়তো কোনো কোনো জায়গায় খারাপ, সেখানে হয়তো একটু ডিস্টর্টেড সাউন্ড এসছে, হয়তো দোতারার আওয়াজে মাঝখানে। এখানে আমি উম, মানে আমি তোমার ভোকালটা হুম, মানে খুব স্পষ্ট শুনতে পাচ্ছি। স্পষ্ট তুমি শুনতে আমার পাচ্ছি। ভোকালটা একদম স্পষ্ট, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। হয়তো কোনো আমি কোনো কোন সময়, হয়তো গানের সময় একটু কেটে যেতে পারে, কিন্তু সেটা আগে হচ্ছিল, এখন হয়নি। না না বলো তো, দারে না না না, একদম ঠিক, ঠিক শোনা একদম যাচ্ছে? ঠিক, একদম কেন একদম। এটা? এবার হ্যাঁ, এবার তাহলে কি গান গাইবি বল? আর কথা না বাড়িয়ে এবার গানে যাই। ওই যে রবীন্দ্রনাথের কোনো গান, যে কথা অনুরোধ এসছে। আহ, রবীন্দ্রনাথ তো অনেক লোকগান দিয়ে লোকগানকে নিজের গান করে নিয়েছেন একদম। লোকসঙ্গীত শুনতে শুনতে কখনো মনে হয় না যে এটা লোকসঙ্গীত, মনে হয় রবীন্দ্রনাথের গান। এখানে রবীন্দ্রনাথের গানের বিশেষত্ব, যখন পাশ্চাত্য সঙ্গীত থেকে তিনি সুর আহরণ করেছেন, তখন সেটা রবীন্দ্রনাথেরই গান হয়েছে। যখন শাস্ত্রীয় সঙ্গীত থেকে সুর আহরণ করেছেন, তখন শাস্ত্রীয় সঙ্গীতেরই রবীন্দ্রনাথের গান হয়েছে। আবার লোকগান থেকে যখন তিনি সুর নিচ্ছেন, তখনও মনে হচ্ছেন রবীন্দ্রনাথেরই গান। কিন্তু রবীন্দ্রনাথ লোকগানের কাছে, মাটির গানের কাছে বারবার গেছেন, সেখান থেকে রসদ নিয়েছেন। কোন গান শুনবো এবার? আমি তোমাকে বলি, বল। আহ, আহা, কে বাত, একলা নিতাই। আসলে গানটা মানে যে ধরনের গান আহ, লোকসঙ্গীত ছিল তাকে একটা বিশ্বজনীন করে তুলেছেন এটা। কারণ ঠিকই ঠিক। গানের যে দর্শন সেটা খুব সহজ দর্শন। এবং আম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আর হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, মানুষটা সেই হুম, একলাই। এবং তার দর্শনটা সব জায়গায় একই রকম। শুধু ঠিক। কথার বলার যে ভঙ্গিমা, তার বলার যে হুম, এক্সপ্রেশন, সেটা উনি চেঞ্জ করে দিয়েছেন। এবং তার ফলে গানটা কি হলো, আজকে বিশ্বজনীন, বিশ্ব দরবারের কাছে বিশ্বজনীন হয়ে গেল। ঠিক। আহ, সমাদৃত একটা গান ঠিকই হয়ে ঠিকই। গেল। ঠিক। চলো শুনি। এই গানটাই আমি একটুখানি গাইছি। হুম। ও আমার একলা নিতাই, ওরে ডাকরে নিতাই গৌর বলে, একলা নিতাই, ওরে ডাকরে নিতাই গৌর বলে, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই।
আমার নিতাই নিত গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিতাই নিত গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিত্য কল্প তরু নিত্য কল্প তরু নিতাই প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালি আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার নিতাই নবর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর আমার নিতাই নবর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নগর নিত্য কল্প তরু নিতাই 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 প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আহা, এই যে রবীন্দ্রনাথের গানের সঙ্গে লোকগানের সুর মিলেমিশে যখন এক হয়ে যায়, কি অদ্ভুত ভাবে দুটোর একই সঙ্গে মানে ব্লেন্ডিং হয়, মানে একই সঙ্গে মিলেমিশে যায়, আমরা অবাক হই, আশ্চর্য হই। এবং এতটাই চিরন্তন সেই গানের সুর, সে গানের কথা, যে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমাদের মনে হয়, যখনই নিজেকে একলা লাগে তখনই মনে হয় এই গানটি গাই, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তাই তো? এই যে আজকে আমরা ঘরের মধ্যে বসে আছি, তখনও হয়তো কখনো গুনগুন করে গিয়ে উঠছি যে একলা চলো রে। কিন্তু একলা থাকার মধ্যেও কিন্তু আমরা এই যে সবাইকে নিয়ে চলছি, এত জনের মাঝখানে পৌঁছে দিচ্ছি তোর কণ্ঠকে, অদ্ভুত একটা পরিবেশের মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে, সেটাও কিন্তু অনেক মানুষ শুনছেন এবং তাদের ভালো লাগছে। আমরা আবার একটুখানি দেখতে চাই মতামত গুলো, তারপর আবার একটু গানে ফিরে আসবো বা আলোচনায় ফিরে আসবো। দেখি এবার কি বলছেন সকলে। এই চক্রবর্তী বলছেন, সুবীর তোমার ভয়েস ক্লিয়ার বাট তন্ময় ডিস্টর্টেড। কেন বুঝতে পারছি না এই কথা বলছেন। তন্ময়ের গলা আমার কাছে কিন্তু একদম ঠিক আছে, হয়তো কোনো কোনো জায়গায় কোনো অঞ্চলে নেট খারাপ। সমর্পিতা অঙ্কিতা সাহা বলছেন আছি, তন্ময়দার আওয়াজে সমস্যা হচ্ছে। তন্ময়, কি ব্যাপার বুঝতে পারছি না, তন্ময়দার আওয়াজে কেন? অঙ্কিতা একজন সঙ্গীত শিল্পী, ও বলছে সমস্যা হচ্ছে। দধি রায় বলছেন অপূর্ব সুন্দর লাগে। মিলি ভট্টাচার্য বলছেন আহা। সমর্পিতা আবার বলছেন বা। তার মানে সমস্যাটা ছিল, সমস্যাটা মিটে গেছে। যাই হোক, অমর সাহা বলছেন আলাপচারিতার আড়ালে অনুষ্ঠান পরিচালনা বেশ ভালো হচ্ছে সুবি। আচ্ছা, ধন্যবাদ অমরদা, খুব ভালো লাগছে যে অনুষ্ঠান পরিচালনা ভালো হচ্ছে।
সঙ্গীতা রাউত, খুব ভালো লাগছে অনুষ্ঠানটি। প্রমা চক্রবর্তী সঙ্গীত শিল্পী বলছেন বাহ। সুদীপ্তা রায় কলকাতা থেকে আমার বন্ধু লিখছে ভালো প্রোগ্রাম চলছে মাটির গানের সাথে। ঠিকই তো, মাটির গানের সাথে আমরা আজকে মিলেমিশে গেছি, আমরা দুজন মাটির মানুষ। প্রমা চক্রবর্তী বলছেন সুন্দর অনুষ্ঠান, প্রমা একদম সুন্দর, অত্যন্ত গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। লিপি রায় বলছেন গুড, খুব ভালো হচ্ছে। জনক ছেত্রী বলছেন ওয়াও, ইফ পসিবল প্লিজ সিং এ সং রিলেটিং রিলেটিং কি টু টি ডুয়ার্স টি সেক্টর। আচ্ছা, ডুয়ার্স টি সেক্টরের কোনো গান, আচ্ছা সেটা জানা নেই, জানা আছে কিনা। ঝুমা সেনগুপ্ত লিখছেন খুবই ভালো লাগছে। সুদীপ্তা রায় লিখছেন সব গানেই রবীন্দ্রনাথের বিরাজমান, সব গানই রবীন্দ্রনাথ বিরাজমান। ঠিকই তো। জয়দীপ দে লিখছেন তন্ময়ের ভয়েস মাঝে মাঝে ব্রেক হচ্ছে। ঠিকই না, ইন্টারনেটের জন্য সমস্যা, বাকিটা সব ঠিক আছে। রঞ্জনা বলছেন খুব সুন্দর পরিবেশনা, জয়দীপ দে বলছেন খুব সুন্দর লাগছে। ওই আর কি, তন্ময়ের কাছে আমরা আবার যাই। মানে আমরা আমরা যে কথাগুলো পেলাম সকলের কাছ থেকে, তাতে হচ্ছে যে কোনো কোনো সময় খুব ভালো সুর যাচ্ছে তোর, মাঝে মাঝে ইন্টারনেট জনিত কারণে হয়তো একটু একটু ডিস্টর্টেড হচ্ছে আওয়াজগুলো। সেটা তো থাকবে, সেটা কিছু করার নেই, মানে আমরা এখানে বসে কিছু করতে পারবো না। চারদিকে এত বৃষ্টি হচ্ছে, ওয়াইফাই খারাপ হচ্ছে, কোনো কোনো জায়গায় তো লাইন খারাপ হচ্ছে। সেটাই, আমরা রবীন্দ্রনাথের গান শুনলাম। এবারও একটা আবদার ছিল যে নজরুল অনেক ভাটিয়ালি গান রচনা করেছেন, যেহেতু নজরুল চাকরি করতেন তেমন জায়গায়, যাকে লিখতে হয়েছে প্রচুর গান, সে গান শুনবো নাকি আমরা একদম নজরুলের সঙ্গে আরেকজনের সম্পর্কের কথা না বললেই নয়, তিনি আব্বাস উদ্দিন। এই কারণে কথা বলতেই হয় যে লোকগান, যেটা একদম যে শ্রমসঙ্গীতের কথা আমরা প্রথমে বলছিলাম, সে গান তো একদম গায়ে গঞ্জে মানুষের আহ প্রেমে দুঃখে হতাশায় দারিদ্রতার মধ্যে দিয়ে গানগুলো উঠে এসছে। কিন্তু আব্বাস যখন গানগুলো লিখলেন, সেই গানকে মানুষের সামনে পরিচিত করবার প্রয়োজন নজরুল অনুভব করেছিলেন। নজরুল আব্বাস উদ্দিনকে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় সেটাকে রেকর্ড করবার চেষ্টা করেছিলেন, পরে রেকর্ড হয় এবং সারা পৃথিবীতে সেটা সারা পৃথিবী জুড়ে তার নাম হয়। তাহলে কি নজরুলের গান আগে হবে নাকি আব্বাস উদ্দিনের গান আগে হবে? কোনটা, আমি যেটা একটা ভালো কথা মনে বলি, করিস বল। নজরুল হিসেবে নজরুল গান আমি শোনাতে পারি, কোনো অসুবিধা নেই। হুম হুম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আব্বাস উদ্দিনের গান শোনানো যায়। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা প্রায় 1 ঘন্টা 2 মিনিট সেশন করে ফেলেছি। হ্যাঁ, এইবারে চেষ্টা করে শেষের যাবে, দিকে যাবো, সে থেকে যাবো। হ্যাঁ, তুমি আমাকে বলো এবার কি গান হুম। গাইবো সেটা তুমি বলো। কি গান গাইবো মানে কি, আমরা এই কথাগুলো এসছে তো আরেকটুখানি তাহলে এক্সটেন্ড করি, মোটামুটি 15-20 মিনিট আরো চালাই, তারপরে শেষ করি। এতগুলো গান গাওয়া যাবে না, যেটা মনে হয় গান চলতে থাকুক, এবং আমার অনেক কথা ছিল সেগুলো আর হলো না আর কি। তাহলে গান হ্যাঁ বলো, চলুক এবং করে কথা নি একটু এবং বলে নাও। না একটু বল- একটু একটা আমরা প্রথমেই শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলাম মিঠুন চক্রবর্তীর কথা বলেছিলাম, ভেবেছিলাম সেই একটা গান শুনবো, এবং আরেকজনের গান না করলেও লোকসঙ্গীত শেষ হয় না, সেটা হচ্ছে সচিন কত্তার গান। তুই ভালো করিস, সেখান থেকে সচিন দেব বর্মনের একটি গান নিয়ে একটি যদি ফিল্মি গান গাওয়া যায় কেমন লাগে? চলো, যেটা আমি 3-4টা অপশন দিলাম, অ্যাজ ইউ লাইক, যেটা পছন্দ হয়। আহ, আমি অপশন গুলো ধরিয়ে দিলাম, যেটা ভালো লাগে, নিজের যেটা ভালো লাগে। ও গাজনের গান শুনতে চাইছে আবার, বাবা গাজনের গান শুনতে চাইছে। যা বাবা, বলতে হবে আমাকে। একটু বাড়াতে হবে বুঝলি, 8:30 শেষ করি। হ্যাঁ, কোটায় 8:30। অনেক বেশি দেরি হয়ে যাবে না? না না, হবে, যা। আমি বরঞ্চ একটা কাজ করি বুঝলে, সব অল্প হুম, অল্প করে গাই, করে গেলে অনেক অল্প অল্প সময় চলে অল্প যায়। অল্প 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 করে গা, হ্যাঁ। এটা সচিন কর্তার গান। হুম। आज है चांदनी राती, আহ,
मेरे जीवन का साथी है वो, आज है चांदनी राती, मेरे जीवन का साथी है वो, मोहब्बत है मेरी मगन में रे बबरा, धीरे से जाना बगियन में, धीरे से जाना बगियन में रे बबरा, धीरे से जाना बगियन में। आज है चांदनी राती, मेरे जीवन का साथी है वो, आज है चांदनी राती, मेरे जीवन का साथी है वो, मोहब्बत है मेरे मगन में रे बबरा, धीरे से जाना बगियन में, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, জ্বালাইয়া সন্ধ্যের বাতি আমি জেগে রব সারা রাতি, জ্বালাইয়া সন্ধ্যের বাতি আমি জেগে রব সারা রাতি, শিশিরের রোশনে রে ভ্রমরা, নিশিতে যাই নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাই ফুল বনে। তো এটা শচীন কর্তার গান। অনেকগুলো গানের অনুরোধ আমি বুঝতে পারছি। আমি হ্যাঁ, অনেকগুলো গানের, তুমি এখন যেটা করো, আমার নিজের সময় তোমার নিচে দেখো অডিও একটা মাইকের চিহ্ন আছে, সেটা শুধু ক্রস করে দেবে। হ্যাঁ, ক্রস করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, সেটা করে দিচ্ছি। কিন্তু না না, আমি তোকে রাখছি তো, সেই জন্য আর কি। আমি আমাকে আউট করে দিচ্ছি আর কি, তুই যখন গাইছিস। হ্যাঁ, শুধু ওইটুকু ক্রস করে দিও, তাহলেই। হ্যাঁ, তাহলে আর তোমার না না, আমি ফুল স্ক্রিন করছি তোকে, এই জন্য আর কি। আমি নিজেকে সরিয়ে দিচ্ছি, ব্যাক স্ক্রিনে যাচ্ছি, ঠিক আছে? অসুবিধা নেই, তুমি থাকলেই বরঞ্চ আসবে, নাহলে কথাটা আবার হারিয়ে যাচ্ছে। না না, ঠিক আছে ঠিক আছে। না, আমি গান শুনতে চাইছে তো মানুষ, ওই জন্য ডিস্টার্ব করছিলাম না। এরপরে শচীন কর্তা যেই গান আমরা শুনলাম, সেটা 49 সালের গান, এখনো শুনছি। 1949 সালের গান এখনো শুনছি একেবারে। সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এত কথা মানে বেশি সময় যাচ্ছে, আমি গানটা দিয়ে বললাম আর কি। ঠিক ঠিক। আচ্ছা, আমি আর সেটা হচ্ছে আব্বাসউদ্দিন সাহেবের গানটা, সেটা পরবর্তীকালে আবার পিছে গাইলেন, আমাদের স্বপন বসু গেয়েছেন। স্বপন বসু গেয়েছিলেন, হ্যাঁ। আমি আব্বাসউদ্দিন সাহেবের মতো গাইছি এবং আমার মতো দুটো একসঙ্গে গাইছি। মানুষ, প্রত্যেকটা শিল্পী নিজের ইমপ্লিমেন্ট থাকে, অবশ্যই অবশ্যই। পান্দে পড়িয়া বগা কান্দে রে, ওরে পান্দ পাতে পান্দুয়ারে ভায়া, পুটি মাছ দিয়া রে, পুটি মাছ দিয়া, ওরে মাছের লোভে বগা বগা, পরে উড়াল দিয়া রে, আরে মাছের লোভে বোকা বগা, পরে উড়াল দিয়া রে, কান্দে পড়িয়া বগা কান্দে রে।
ঘুরিয়া যায় রে চকুয়ারে, কথা পুছায় ঠারে, বলে তোমার বগা বন্দি হইছে ওই ধল্লা নদীর পারে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, বগার কথা শুই না রে বগি, দুই পাংখা মেলিল আরে ধল্লা নদীর পারে আইসা, দর্শন দিল রে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। দুটো ইমপ্লিমেন্ট হচ্ছে আব্বাসউদ্দিন সাহেব গাইছেন তখন এরকম, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এটা হচ্ছে আব্বাসউদ্দিন সাহেবের নিজে মানে যখন গিয়েছেন তখন এইভাবে গিয়েছেন। আমরা যখন গাইছি শিল্পীরা যখন বিভিন্ন জায়গায়, আরেকটা বিষয় হচ্ছে 10 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয়ে যায়, সুরেরও ঠিক ঠিক, সুরের পরিবর্তন, ডায়ালেক্টের পরিবর্তন হয়ে যাচ্ছে, উচ্চারণ পরিবর্তন হয়ে যাচ্ছে। বগা কান্দে, আমাদের স্টাইলটা এইরকম, মানে যেহেতু কোচবিহার জলপাইগুড়ি থেকে রায়গঞ্জের দূরত্বটা যেমন যতটা, তার ক্ষেত্রে সুর কথা ধীরে 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 কিন্তু পরিবর্তন পাল্টে যাচ্ছে। আচ্ছা, রায়গঞ্জের ছেলে যেহেতু, আমাদের দিনাজপুরের একটি যে লোকগান তুই বললি প্রথমে, খন, সেই খন একটু একটু এক দু লাইন হবে কি? মানে যদিও এটা পালা, এটা খন এভাবে পরিবেশন করা যায় না। খন মানে খণ্ডচিত্র। আমাদের প্রত্যেকটি জীবনে সেই সময় তো টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, মানে কৃষকরা চাষ করবার পর যখন তাদের অফুরন্ত সময়, যখন ফসল কেটে ফেলার পর সময় হতো, তখন তারা এক পাড়ার কেচ্ছা কাহিনীকে অন্য পাড়ায় গিয়ে পরিবেশন করতো এই ধরনের ছোট ছোট খণ্ডচিত্রের মাধ্যমে। মানে কোন বাড়ির বউ কোন বাড়ির পুরুষের সঙ্গে ভেগে যাওয়ার চেষ্টা করেছে, এগুলো খন গানের বিষয় হয়ে উঠতো, এগুলো এন্টারটেইনিং একটা সাবজেক্ট হয়ে উঠতো আর কি। তো সেগুলোর থেকে কিন্তু পরবর্তীতে প্রেমে বিরহে, আমাদের সুখে দুঃখে, সমস্ত জায়গার মধ্যে কিন্তু খন গান আমাদের জীবনের অংশ হয়ে গেছে। দিনাজপুরের বিশেষ লোকগান, লোকপালা খন, একটুখানি শুনে নিই আমরা। আমি একটা হালুয়ানি পালা, মানে হচ্ছে এটা একটা বর্ণনা আছে, এই বর্ণনাটার মাধ্যমে কৃষকের যে গতি সবটাই মোটামুটি একটু যেতে পারে। কৃষকের গতি, হাল চাষের গতি, তারপরে বিচন লাগানোর গতি, বিচন মানে ধান, পুরোটাই না দারুণ ভাবে প্রকাশিত হয়েছে। আমি গানটা একটুখানি শোনাচ্ছি, অল্প অল্প করে, নাহলে সময় হবে না। হ্যাঁ, সব অল্প করে, একটু বেলান মাটিতে বন্ধু দনে লাউ কেনে তোমার দেখা নাই রে, বিচন তোলাং কি তোলাং রে যাইরা পেলান মাটিতে বন্ধু দনে লাউ কেনে তোমার দেখা নাই রে। এরপরে বলছে, আরে বিচন তোলেন সোনার কন্যা যাইরা পেলান মাটি, হলদি বরণ সোনার কন্যা রে, আরে বিচন তোলেন সোনার কন্যা যাইরা পেলান মাটি, হলদি বরণ সোনার কন্যা রে, ও কন্যা বিচল কইবে হানি, হলদি বরণ সোনার কন্যা রে। তারপর আরেকটা গতি আসছে, যেখানে গরু চাষ করছে, এক পাকে দুই পাকে হাল বোয়া, ভাদই ধান নত বিধা তোয়া, আরে এক পাকে দুই পাকে হাল বোয়া, ভাদই ধান নত বিধা তোয়া, টুকুরা ঔদস চাঁদনি লাহা, গরু বাছুর ছাগল মেলা, ঘোড়া দেয়া বন্ধু হইছে কালা, গরু বাছুর ছাগল মেলা, ঘোড়া দেয়া বন্ধু হইছে কালা, মন কান্দে বন্ধুর লাগিয়া, আমার মন কান্দে বন্ধুর লাগিয়া, আমার মন কান্দে বন্ধুর লাগিয়া। বাহ!
আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের আড্ডা মারার সময় কমে যাচ্ছে, কিন্তু হুম। আমরা জানি যে বীরভূমে বাউল গান হয়, কিন্তু অনেকেই জানেন না যে মামারা, তোর বাবারা বাউল গানে অত্যন্ত প্রসিদ্ধ শিল্পী। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে বাউল গানের একটা নিয়ত চর্চা হয়ে এসছে দীর্ঘকাল ধরে। প্রচুর বাউল শিল্পী উত্তর দিনাজপুর জেলায় আছে, কিন্তু এটার প্রচার নেই তেমন। সারা বাংলায় যে হুম। বীরভূম জেলা ছাড়া যে উত্তর দিনাজপুরে এত বাউলের চর্চা হয়, বাউল মেলা হয়, সেটা কিন্তু বাইরের হুম। মানুষ জানেন না। তো এটা হুম। কিন্তু এখন একটা দায়িত্ব যে বাউলকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার, মানে উত্তর দিনাজপুরের একজন প্রতিনিধি হিসেবে একটু বাউল শুনে নিই, অল্প করে, সামান্য। কিন্তু তার আগে না, তন্ময়, বাউল শোনার আগে একটু অনেক কমেন্টস আছে, একটুখানি দেখে নি কমেন্টস গুলো। একটু দু একটা কমেন্টস পড়ে নিয়ে তারপরে যাচ্ছি। হুম। আহ আহ, এখানে এইটুক পড়েছিলাম। সুজাতা সাহা লিখছেন, এটা ঠিক, কোথায় গেল লেখাটা? কমল দাস লিখছেন, দারুণ, কিন্তু শব্দটা কেটে কেটে আসছে, ভালো লাগছে। জয়তী ভট্টাচার্য বলছেন গাজনের গান হোক, ঠিক আছে। ডক্টর বিনায়ক দেব লিখছেন, গুড ইভিনিং, খুব সুন্দর। এস টি বর্মনের ইমর্টাল সং, ঠিক। নিশ্চিন্তে যাইও ফুলে, ও যেই গানটা গাইলো। আচ্ছা, চন্দ্রিমা দত্ত সরকার লিখছেন, ভালো লাগলো। সমর্পিতা আবার লিখেছেন, কে বলে মানুষ মরে, কাজী সাহেবের একুল ভাঙে, গহীন জলের নদী। কে বলে মানুষ মরে। বাবা বাবা বাবা। আচ্ছা, নিতা ঘোষ লিখছেন, অপূর্ব। জনক লিখছেন, ফ্যান্টাস্টিক। অমরদা লিখছেন, আওয়াজের সমস্যা এখনো আমি পাচ্ছি, এটা তন্ময়ের দিক থেকে কখনো কখনো আছে, ঠিক আছে, সেটা আর কিছু করা যাবে না এই মুহূর্তে। বিপ্লব ঝা লিখছেন, খুব সুন্দর লাগছে, সুন্দর গান। প্রচুর। মৈত্রী দাস, আহা। মিঠু দত্ত, খুব ভালো লাগছে। নিবেদিতা সেন, খুব সুন্দর। আহ আরো প্রচুর রয়েছে, আমরা সবগুলো পড়লে আর গান হবে না। প্রমা চক্রবর্তী লিখছেন, বাহ, লোকগীতি সম্বন্ধে এটাও তথ্য, এত তথ্য পেয়ে সমৃদ্ধ হচ্ছি। সুবিধা তোমার সঞ্চালনার যে কোনো প্রশংসা, যাই হোক, আমার কিছুই জানি না তন্ময়, তেমন চেষ্টা করছি আর কি। আহ, যাই হোক, কিছু কিছু যে ইনপুট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তথ্য শুনে সমৃদ্ধ হয়েছে, ঠিক আছে তন্ময়। জানি না কত ঠিক বললাম, বলার জন্য কতটুকু। হ্যাঁ, শুনতে পেলাম না, শুধু আরেকবার বল। ঘুরে আসতে হবে। গান গান গান, গান শুনতে চাইছে সবাই। তো এটা এবার যে হচ্ছে বাউল হোক, শুধু এবার তথ্য একটা বলার জন্য আলাদা করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন সেদিনে গান হবে না, শুধু তথ্য নিয়ে, সেটা তো করতে চেয়েছিলাম, কিন্তু মানুষ গান শুনতে চাইছে, তো সেই জন্য চলে আসতে হলো গানে। তা আমি চেয়েছিলাম তো একদম আড্ডা হবে, নিছক আড্ডা, মাঝে মাঝে গান হবে। তো এবার আমি বল। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে হুম। অনেকবার শুনছি যে বাউল গান অনেকেই শুনেছেন। মানে আমি বাবার কাছ থেকে ছোটবেলা থেকে শিখেছি। ঠিক। আমি গিয়েওছি সেটা। আমি হুম। বারবার গাজনের গানের একটা কথা হয়ে উঠছে। হুম। আমি একটুখানি গাজনের গানটা গাই। হুম। তারপরে যেটা সেটা হচ্ছে যে একদম মিলন গীতি দিয়ে শেষ করে ফেলি দুটো গান। অবশ্যই অবশ্যই। হ্যাঁ। হুম। এবং ঠিক, সাড়ে আটটা বেজে গান- যাবে মোটামুটি, অনেক, দুটো 8টা 21 বেজে গেছে, হ্যাঁ, আমি 8:30টার মধ্যে শেষ করব। তো হ্যাঁ, সেটা সেটাই। দুটো আর একটা তিনটে করা যেতে পারে আর কি, একটু যদি কারণ আমার একটা কথা মাঝখানে আছে, সেই কথার উত্তর দিয়ে শেষ করে দেবো, হ্যাঁ। বলো বলো এই বলো। সেটা হচ্ছে যে রায়গঞ্জ থেকে জি বাংলা, তার মাঝখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া এবং লোকসঙ্গীত নিয়ে রিসার্চ করা, গবেষণা করা, একটা বিরাট পরিক্রমা, বিরাট বিস্তার, অনেকটা চলা। তো সেক্ষেত্রে গিয়ে প্রথমে যে প্রশ্নটা রেখেছিলাম, যে লোকগানকে মানুষের মাঝখানে পৌঁছে দেওয়া, একটা একাডেমিক দিক আছে, আর একটা শিল্পী হিসেবে মঞ্চে উপস্থাপনা আছে। যে আলোর কথা বলেছিলাম, যে মাইক্রোফোনের সামনে আহ রঙিন পোশাক পরে গান গাওয়ার কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে কোন দিকটা বেশি টানে, যে লোকগানের একজন ছাত্র হিসেবে, একজন গবেষক হিসেবে, সেটা যখন পড়াশোনা করছিস, অথবা সেটা যখন মানুষের কাছে পৌঁছচ্ছিস, তার মধ্যে গায়ক হিসেবে দুটোর মধ্যে কতটা আহ, ফারাক বা অন্তরায় আছে কি, নাকি একেবারেই মিল? মানুষ যখন যেই গানটাকে নিচ্ছে, মানুষ যখন যেই গানটাকে গ্রহণ করছে বেশি মাত্রায়, তার সঙ্গে আসল লোকগানের কি কোনো ফারাক থেকে যাচ্ছে, সে কথা আগে শুনেছি কিছুটা, কিন্তু
একজন লোকগানের গবেষক হিসেবে এইটা একদম তন্ময় বিশ্বাস শিল্পী হিসেবে নয়, গবেষকের কাছে আমি প্রশ্ন করছি, ছোট্ট আমি করে, একটা অল্প কথা এইটুকু। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে একজন শিল্পী হিসেবে তুমি আমাকে চোখ বন্ধ করে সামনে দেখতে পাই বা চাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সেই হিসেবেই একজন শিল্পীর তিনি যে ক্রিয়েশনটা বলবো না, তিনি যেটা চর্চা করেন, তার যে সাধনার অঙ্গ, সেটাকে কি করেন, ওই প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তিনি ভাবেন যে কিভাবে পৌঁছে দেওয়া যাবে, তার একটা মাধ্যম খোঁজেন। গবেষণা তো বটেই, কারণ লোকসঙ্গীতের প্রত্যেকটা বিষয় নিয়েই গবেষণা, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে বড় একটা ফার্স্ট সাবজেক্ট, সেটা নিয়ে করতে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। কিন্তু তার চেয়েও ভালো নিজেকে শিল্পী হিসেবে দেখতে, শিল্পী হিসেবে ভাবতে, আচ্ছা, এবং ঠিক সামনে মানুষ ঠিক 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 মানুষকে ঠিক এর জন্য একটা হাততালি হোক। হ্যাঁ, মানুষের কাছে পৌঁছতে, সঙ্গীত যদি মানুষের কাছে না পৌঁছয় তাহলে তো সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ। সঙ্গীতকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে হবে, সে যেভাবেই হোক। চলো তাহলে এবার আমরা কি গান শুনবো প্রথমে? এক সেকেন্ড। হ্যাঁ, একটু কোলাজ করে শোনার চেষ্টা করছি, কারণ হচ্ছে এটা তো একদমই কোনো কোনো গান হয় না, তো সেই ক্ষেত্রে তো সম্ভব নয় এখানে এত যন্ত্রণু সঙ্গীত সহকারে শোনানো। তো এখানটায় তো এই জন্য সবাই মিলে একটু গাজন যখন বলেছে, সবাই মিলে হর গৌরী প্রাণনাথ মাতা রূপে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। হর গৌরী প্রাণনাথ মাতা রূপে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। হর গৌরী প্রাণনাথ মাতা রূপে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। শিব 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 হে, শিব 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 হে। গাঞ্জার চিরল চিরল পার, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ। গাঞ্জার চিরল চিরল পার, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ। এ গো নাচ ভোলানাথ গো আমার নাচে কাশীনাথ। গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। আশ্বিন মাসের দিন গাঞ্জায় দিলাম চেরা, গাঞ্জায় দিলাম চেরা। এক গরু এক ছাগলে খাইব দড়ি, তাতে দিলাম বেড়া। কার্তিক মাসের দিন গাঞ্জায় আইলো ফুল, গাঞ্জায় আইলো এ গো স্বর্গেতে দেবতা গণ বন্দে বেয়াকুল। গাঞ্জার চিরল চিরল পার, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। বম 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 বম, টাক ডুমা ডুম বম 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 বম, টাক ডুমা ডুম বম 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 বম। হর আও হে ও শিব জগৎ জটা, হর আও হে ও শিব জগৎ জটা। জগৎ জটা শিব লেংটা বেটা, আও হে ও শিব জগৎ জটা। হর আও হে ও শিব জগৎ জটা, হর আও হে ও শিব জগৎ জটা, হর আও হে ও শিব জগৎ জটা।
ছোট্ট একটুখানি এটা অনেকবার শোনাতে বলেছে। তো এইবারে তোমাকে যেটা বলি সেটা হচ্ছে যে এইবারে অনুষ্ঠানটা শেষ করে ফেলি, একটা 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। হ্যাঁ 25 মিনিট শেষ গানে আমরা যাব। হ্যাঁ তো মিলনের গান দিয়ে শেষ করি। মিলনের গান দিয়ে ঠিক আছে। দারে না 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 তুমি থাকো, চলে যাও না। না না আমি যাব না, কিন্তু কি বলতো ওই যে মিঠুনের কথা বলেছিলাম না, আবার ওই কথাটা যেহেতু প্রপোজাল দিয়েছিলেন একটুখানি, ওটা আমাদের প্রস্তাবনায় ছিল একদম, ওই মিঠুন একটুখানি একটা 2 লাইন গেয়ে দেয়, না হলে আবার কমেন্টস এসছে যে মিঠুনের কথা বলেছিলাম, যে কোনো একটা মিঠুনের অভিনয় রয়েছেন তেমন কোন গান কি, যেহেতু আমরা প্রথমে তবু একটু 1 লাইন গেয়ে দেয়, ওখানে মানুষ চাইছে একটা লাইন, চলে এসেছে একটা লাইন গেয়ে দিয়ে চলে যাই। হবে না হবে আর খাবে না। ঠিক ঠিক লোকগানে চলে গেছি তো এখন, মুশকিল ঠিক চলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের, রাই আমাদের শ্যাম তোমাদের, রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী। সবার জানা গান, সবাই একসঙ্গে গাইবে। ঠিক, বৃন্দাবন যে যার মতো ঘরে বসে রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের শ্যাম তোমাদের, রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী। বলে আমার কৃষ্ণের ওরে বাঁশি করে গান, সারি বলে সত্য বটে, বলে রাধার নাম নইলে বিছাইয়ে গান। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ সারি দুজনার ছন্দ ঘুচে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো বৃন্দাবনে চলো। এবার সবাইকে একসঙ্গে গাইতে বলবো, তুমিও গাও। ও জয় রাধে, জয় রাধে, জয় জয়। শুনছেন বাড়িতে সবাই উলুধ্বনি একবার দেবেন, উলুধ্বনি, চলো উলুধ্বনি, ও জয় উলুধ্বনি, রাধে
क्या बात, क्या बात, क्या बात। জয় রাধে কি জয় 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 রাধে কি জয়। চলো একটু আমি শেষে যাব, তার আগে কয়েকটি কমান্ড শেষ অবধি একটু তন্ময়কে বলে দিই। সেটা হচ্ছে যে আমরা কোথায় ছিলাম? আচ্ছা, বিজয়া সরকার বলছেন আহা অপূর্ব। ডক্টর বিনায়ক দেব বলছেন লালন ফকিরের অরিজিনাল সুর। এরপরে দহি রায় বলছেন বিশ্বসেরা রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী অমর চিরদিন। কৃষ্ণা রায় বলছেন অপূর্ব। সজল চক্রবর্তী বলছেন এইসব আনন্দদায়ক অনুষ্ঠান নিয়মিত হলে সবাই ভীষণ উপভোগ করবেন। এরপর বিজয়া সরকার বলছেন স্যার আপনাদের দুজনকে জানাই অজস্র অভিনন্দন। জয়দেব দে বলছেন এনজয়েড এ লট। আমরা আবার তন্ময়ের কাছে ফিরে আসি। তন্ময়, অসাধারণ আমাদের অভিজ্ঞতা হলো এবং প্রচুর মানুষ যারা দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখলেন এবং অবশ্যই আরো দেখবেন। আমি ওয়াচ পার্টিতে দিয়ে দেবো, যারা আজকে এই মুহূর্তে দেখতে পারেননি প্রিয় দিয়ে দিস তোর ইয়েতে ওয়াচ পার্টিতে। এবং তাতে কি হবে, আরো প্রচুর মানুষ যারা এই মুহূর্তে দেখতে পারলেন না তারা আরো বেশ কিছুদিন ধরে আমার টাইম লাইনে গিয়ে, তন্ময় টাইম লাইনে গিয়ে দেখবেন। এবং যেভাবে আমরা আড্ডা, তার সঙ্গে কথা, তার সঙ্গে সুর, মাটির সুর মিলেমিশে, এবং শচীন দেব বর্মন থেকে আব্বাস উদ্দিন, রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল ইসলাম, সমস্ত কিছুকে ছুঁয়ে গেলাম। এবং প্রথমেই হেমন্ত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালাম। আমাদের একটি ছোট্ট মানে কি বলবো অপূর্ণতা থেকে গেল, সেটা প্রথমে আমরা বলেছিলাম যে মিঠুন চক্রবর্তী আজকে জন্মদিন, তার জন্য তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান হবে, কিন্তু আমরা এমন একটা ফোক গানের বিষয়ে চলে এলাম, সেখান থেকে আর সেখানে ফিরে যাওয়া যায় না। আপনারা ক্ষমা করবেন আমাদের। ভালো থাকুন। তন্ময়কে অনেক অনেক ভালোবাসা, আদর। আমাদের আমার যেহেতু জন্মভূমি একই জায়গার ছেলে, আরো বিশেষ করে আমার আদর ভালোবাসা। আরো অনেক বড় হোক, অনেক দূর অব্দি এগিয়ে যাক, সারা পৃথিবীর মানুষের কাছেও পরিচিতি বাড়ুক। তন্ময়ের বাবা মাও দেখছেন এই অনুষ্ঠান, তাদেরকেও আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা। এবং যতজন মানুষ আমাদের সঙ্গে আজকে থাকলেন বা ভবিষ্যতে এই পরবর্তীতেও থাকবেন, দেখবেন আমাদের অনুষ্ঠান, তাদেরকেও অনেক অনেক অভিনন্দন, নমস্কার, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। এর পরের সপ্তাহে আবার আসবো সাথে সংলাপে সুবীর এই অনুষ্ঠান নিয়ে। ভালো থাকুন সকলে। তন্ময়, আজকের মতো শেষ করি তাহলে। ভালো থাকিস।